জুলাই জাতীয় সনদ 2025, জুলাই জাতীয় সনদ 2025 এর খসড়া গতকাল দিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে। সেই কথা গতকাল জানিয়েছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি সাংবাদিকদের গতকাল জানিয়েছিলেন যে এই সনদের খসড়া দিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে বিচার বিবেচনা করবার জন্য। তাদের পরামর্শ মতামত কিছু যদি থাকে তারা দিতে পারবেন। আর সেই মতামত দেবার সময় নির্ধারণ করা হয়েছে 30 জুলাই দুপুর 12টা পর্যন্ত। 30 জুলাই দুপুর 12টার মধ্যে রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করা হয়েছে তারা যাতে তাদের মতামত যদি থাকে দিয়ে সেটি ফেরত দেন জাতীয় ঐকমত্য কমিশনে, এবং তারা যাচাই বাছাই করে 31 জুলাইয়ের মধ্যে এটি চূড়ান্ত করতে চাইছেন। কারণ এই মাসের মধ্যেই তাদের এইটি করবার কথা, এইভাবেই তারা অঙ্গীকারবদ্ধ। তো সেই জন্য 31 জুলাইয়ের মধ্যে তারা এটি চূড়ান্ত করতে চাইছেন। তো দলগুলো নিশ্চয়ই আলাপ আলোচনা করছে, নিজেদের মধ্যে মত বিনিময় করছে, তাদের মতামত দেওয়ার বিষয়ে যদি থাকে তারা দেবেন। তো এর আগে একটু পেছনে ফিরে যদি দেখতে চাই তাহলে যা দেখতে পারি সেটি হলো গত আওয়ামী লীগের পতনের পর 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে গেলেন, 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন দেশের, এবং এই বছরের ফেব্রুয়ারিতে গত অক্টোবরে 2024-এর অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার 6টি বিষয়ে তারা 6টি কমিশন গঠন করলেন সংস্কার করবার জন্য। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে জরুরি সংস্কারগুলোর জন্য 6টি ভিন্ন ভিন্ন বিষয়ে 6টি গুরুত্বপূর্ণ কমিশন গঠন করল অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হয়েছে সেটি। আর সেই কমিশনগুলো ছিল সংবিধান সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, তারপর দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করবার ব্যাপারে যে কমিশনটি গঠিত হয়েছে সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন। তো এরকম 6টি বিষয়ে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল, এবং সেই কমিটিগুলো বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞ কমিটি তারা চিন্তা ভাবনা করে তারা প্রতিবেদন পেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, এবং সেই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয় ফেব্রুয়ারিতে। আর 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত এই 2 মাস সময় ধরে সেগুলো নিয়ে এই সংস্কার কমিশনগুলোর সমন্বয় করবার জন্য যে আরেকটি কমিশন গঠিত হয়েছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বে, তার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন, অর্থাৎ সেই 6টি সংস্কার কমিশন যেই প্রতিবেদন দিয়েছে, যা যা সুপারিশমালা পেশ করেছে, সেগুলোকে সমন্বয় করবার জন্যে অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে এবং অধ্যাপক আলী রিয়াজের সহ সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। তো সেই জাতীয় ঐকমত্য কমিশন 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত আলোচনা চালিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। বিরোধী দলগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পেরেছে সেই সময়, কি কোন কোন বিষয়ে তারা এগ্রি করছে, কোন কোন বিষয়ে ডিসএগ্রি করছে, তারা সেটি জানাতে পেরেছে। ক্রমাগত আলোচনা চলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং তখন 32টি দল এবং জোটের সঙ্গে আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। আর এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, এই 6টি কমিশনের প্রস্তাবিত সেই সুপারিশগুলো থেকে 166 সংখ্যক সুপারিশমালা একীভূত করে স্প্রেডশিটে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে, যাতে তারা এগুলো নিয়ে ব্যাপকভাবে চিন্তা ভাবনা করতে পারেন। আর মোটা দাগে এগুলোকে দুভাগে ভাগ করা হয়েছিল, আইন বা বিধি পরিবর্তন করে বা প্রশাসনিক সিদ্ধান্ত, এক্সিকিউটিভ ডিসিশন যেটাকে বলি আমরা, সেই মাধ্যমে কিছু সংস্কার প্রস্তাবকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল বা আশু সংস্কারযোগ্য, আশু বাস্তবায়নযোগ্য, এই টার্মে কয়েকটিকে চিহ্নিত করা হয় যে এক্সিকিউটিভ অর্ডারে এটিকে বাস্তবায়ন করা যাবে, এখনই করা যাবে, এবং কিছু কিছু বিষয়ে সেই ইমপ্লিমেন্টেশনের কাজটি চলছে। আর কিছু বিষয় আশু করবার কোনো ব্যবস্থা নেই, সময় সাপেক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে ঐকমত্য হলে তারপর আগামী দিনে সেগুলোকে বাস্তবায়ন করা যাবে। সো মোটা দাগে দুভাগে ভাগ করে কিন্তু আলোচনাটি চলছিল। তাহলে প্রথম দফায় আলোচনা হলো অনেক বিষয়ে। প্রথম পর্বে আলোচনার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 32টি দল এবং জোটের সঙ্গে
প্রায় 2 মাস ধরে, এবং সেখানে কিন্তু 20টি বিষয় মতৈক্য হয়নি। গুরুত্বপূর্ণ 20টি বিষয় বাদ পড়েছিল, মতৈক্য ছাড়াই প্রথম দফার আলোচনা শেষ হয়েছিল। তো দ্বিতীয় দফার আলোচনা আবার শুরু হয়েছিল 3 জুন। 3 জুন থেকে আলোচনাটি কিন্তু এখনো অব্যাহত আছে। তো দ্বিতীয় দফায় 30টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। তো সেখানে আমরা দেখেছি বিভিন্ন সময়ে অধিকাংশ রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনের পেশকৃত এবং 6টি ভিন্ন ভিন্ন সংস্কার কমিশনের সুপারিশকৃত বা প্রস্তাবিত এই সুপারিশগুলোর অনেকগুলোর সঙ্গে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছিল। তারা সংস্কার প্রস্তাবগুলোকে পজিটিভলি দেখেছিল। আর বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা এটিকে সবগুলোকে পজিটিভলি দেখেনি, তারা ডিসএগ্রি করেছে এবং তারা নোট অফ ডিসেন্ট দিতে চেয়েছে বা দিয়েছেও। দ্বিমত যেটিকে বলি আমরা, অফিসিয়াল টার্মে নোট অফ ডিসেন্ট বলি আমরা এটিকে। ডিসেন্ট কথাটির মানে হলো ভিন্ন মত। তো যেই নোটের মাধ্যমে ভিন্ন মত দেওয়া হয় সেই জন্য এটিকে বলা হয় নোট অফ ডিসেন্ট। তো সেটি বিএনপি দিয়েছে বা দেবার জন্য তৈরি আছে। তাহলে 3 জুন থেকে চলছিল সে আলোচনা দ্বিতীয় দফায়। আর গতকাল সেটি একটি পর্যায়ে গিয়েছে। আসলে পর্যায়ে নিতে হয়েছে, কারণ চূড়ান্তভাবে মতৈক্য হচ্ছিল না। বিশেষভাবে বিএনপির সঙ্গে ডিসএগ্রিমেন্ট চলছিলই ধারাবাহিকভাবে। তো গতকাল আমরা যা জানতে পেরেছি তাতে করে এই খসড়া, যেটি ঐকমত্য কমিশনের পেশকৃত যে খসড়াগুলো, সংস্কার সুপারিশমালার খসড়া, সেখানে 12টি বিষয় ঐকমত্য হয়েছে। 12টি বিষয় ঐকমত্যের কথা আমরা জানতে পেরেছি। আর 12টির মধ্যে 2টো বিষয়ে বিএনপির বোধহয় নোট অফ ডিসেন্ট দেওয়ারও ব্যাপার আছে। তো আমরা একটু দেখে নিতে চাচ্ছি 12টি বিষয়ে কী কী বিষয়ে এগ্রিমেন্ট হয়েছে, মতৈক্য হয়েছে। আর গুরুত্বপূর্ণ 8টি বিষয় কিন্তু এখনো মতৈক্য হয়নি, মতানৈক্য যেটিকে বলি আমরা, সেটি ডিসএগ্রিমেন্ট রয়ে গিয়েছে। তো এই এপিসোডে আমি সেটি নিয়ে আলোচনা করব না, পরে আরেকটি এপিসোড করব 8টি মতানৈক্যের জায়গা নিয়ে, দ্বিমতের জায়গা নিয়ে। আমি এই এপিসোডে কথা বলতে চাচ্ছি যে 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে, সবাই মোটামুটি এগ্রিমেন্টে আছে। এই 12টি বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, একটু মোটা দাগে দেখে নিতে চাচ্ছি সেই 12টি বিষয় পয়েন্ট আকারে আসলে কি কি। আচ্ছা, তো সেই 12টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি আছে সেইটি হলো, এক ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিধানটি যুক্ত করা থাকবে এই জুলাই সনদে। তাহলে ঐকমত্য হয়েছে এই বিষয়ে যে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, প্রথম। দ্বিতীয়টি হলো সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন। 70 অনুচ্ছেদটি অনেক গুরুত্বপূর্ণ, প্রিয় দর্শক, আপনারা জানেন। এই 70 অনুচ্ছেদে বলা হয়েছে যে অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া, অর্থ বিল এবং আস্থা ভোট, অর্থাৎ সরকার যাতে অনাস্থায় পড়ে না যায়। অন্যান্য দেশে আমরা অনেক সময় দেখেছি মেম্বার অফ পার্লামেন্টদের স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতা অবারিত, আস্থা ভোটের সংকট হলে সরকার ফল করে। তাই এখানে এই বিধানটি রাখা আছে যে অর্থ বিল এবং আস্থা ভোট এই দুটো বিষয় ছাড়া, অর্থাৎ এমপিরা এই দুটো বিষয় স্বাধীনভাবে মতামত দিতে পারবেন না, কোনো দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যেতে পারবেন না। দল যদি ভুল সিদ্ধান্ত নেয় কোনো অর্থ বিল পাশ করবার ব্যাপারে, এবং আস্থার সংকট যখন তৈরি হবে, দল যে সিদ্ধান্ত নেবে এমপিরা তার বিরোধিতা করতে পারবেন না। তো এই দুটো রেখে বাকি সব বিষয়ে এমপিদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবার কথা। কিন্তু এখানেও কথা আছে, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর তাদের সেই নোট হলো জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধনের মতো বিষয়ে, এই দুটো বিষয়েও যাতে এমপিরা স্বাধীনভাবে মতামত দিতে না পারেন, বিএনপি সেটি চাচ্ছে। নোট অফ ডিসেন্টে তারা এটি জানিয়েছে। অর্থাৎ সংবিধান সংস্কার করবার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত যদি হয়, সব এমপিকে অনিচ্ছাকৃতভাবে হলেও সেটি মেনে যেতে হবে। আর জাতীয় নিরাপত্তা ইস্যুতেও দল যে সিদ্ধান্ত নেবে, কোনো এমপির যদি মনে হয় সেটি জাতীয় স্বার্থ পরিপন্থী, তাও তার কিছু করবার থাকবে না, তিনি দ্বিমত পোষণ করতে পারবেন না। বিএনপি এইটি আসলে চাচ্ছে। সো এই দুটো ইস্যু তারা বাড়িয়ে নিতে চাচ্ছে, অ্যাড করে নিতে চাচ্ছে দুটো পয়েন্ট তাদের দলের পক্ষে, দলীয় সিদ্ধান্তের পক্ষে। আচ্ছা, 3 নম্বরে আছে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব। প্রিয় দর্শক, আমরা জানি যে সংসদীয় কমিটি হয় বিভিন্ন বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদীয় কমিটি হয়। সরকারের যে হিসেব নিকেশের ব্যাপার আছে, সরকারি হিসেব, অনুমিত হিসেব, এই বিষয়গুলোতে জনস্বার্থ বিষয়ক অন্যান্য পয়েন্টসগুলো থাকে, সেখানে সংসদীয় কমিটি গঠন করতে হয়। অনেকগুলো বিষয় সংসদীয় কমিটি হয়ে থাকে।
তো সেই সংসদীয় কমিটিগুলোর চেয়ারম্যানশিপ বা সভাপতিত্ব কার কাছে যাবে, এই বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। অর্থাৎ 12টি গ্রহণকৃত বা যেটি সবাই মেনে নিয়েছে এরকম প্রস্তাবের মধ্যে এইটিও আছে। আর এই বিষয়টি আসলে কি, কিভাবে হবে, ঐকমত্য কিভাবে হয়েছে এই পয়েন্টে। সভাপতিত্ব কারা কারা পাচ্ছে? সভাপতিত্ব পাচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট প্রপোর্শনালি, যেই দলের যত আছে সেই হিসেবে, অর্থাৎ এখানে তারা প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন মেনে নিয়েছে সবাই, বিএনপির কোনো আপত্তি হয়নি। যেই দল যত ভোট পেয়েছে অর্থাৎ যত আসন পেয়েছে সেই আসন সংখ্যার অনুপাতে তারা এই সংসদীয় কমিটিগুলোর সভাপতিত্ব সেভাবে ভাগ পাবে। সঙ্গত কারণে অন্যান্য দলগুলো যারা সরকারে আসবে না, সরকার গঠন করতে পারবে না, কম আসন পাবে। তার মানে টেকনিক্যালি এবং অবধারিতভাবে ইনএভিটেবলি তারা কম সভাপতিত্বই পাবে, কম সংসদীয় আসনের সভাপতিত্ব তারা পাবে। খুব দু একজন হয়তো হবেন সভাপতি কোনো সংসদীয় আসনের, বাকিরা হতে পারবেন না। আচ্ছা, 4 নম্বরে আছে নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ। কিছু বিষয়ে আশু সিদ্ধান্ত হবে, আসছে জাতীয় সংসদ নির্বাচনের আগেই, আশু বাস্তবায়নযোগ্য। আর কিছু বিষয় দীর্ঘমেয়াদে জরিপের ব্যাপার আছে, সার্ভে বিভিন্ন রকমের করতে হবে, ভূমি জরিপ অনেক কিছু চলে আসবে, তো সেগুলো দীর্ঘমেয়াদে আস্তে আস্তে হবে। এই বিষয়ে ঐকমত্য হয়েছে দুভাবে করার বিষয়টিতে। 5 নম্বরে আছে রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান। রাষ্ট্রপতি আগে আমরা দেখেছি পাইকারি ক্ষমা করতেন চোর, গুন্ডা, বদমাশ, ডাকাতদের দলীয় সিদ্ধান্তে, কারণ দলের জন্য তো গুন্ডামি করেছে, তারা দলের জন্য খুন করেছে। এরকম খুনি, গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাত, লুটেরা, তস্কর, দস্যু, তাদেরকে অতীতের রাষ্ট্রপতিরা ক্ষমা করেছে। নিরীহ চেহারা নিয়ে সুন্দরভাবে এক সুন্দর সকালে, কোনো এক বসন্তকালের সুন্দর সকালে বসে ফুরফুরে মেজাজে খুনি, ডাকাত, লুটেরা তাদেরকে মাফ করে দিয়েছে রাষ্ট্রপতি, এক সিগনেচার দিয়ে তাদের সব অপরাধ মাফ। তো সেই বিষয়ে ব্যালেন্স আনবার চেষ্টার কথা বলা হয়েছে। আমরা আগে জেনেছি বিস্তারিত, এখানে রাষ্ট্রপতিরা আগের মতো আর হোলসেল মাপ করতে পারবেন না, অন্যদের ইনভলভমেন্ট এখানে থাকবে, অন্যেরা নোট অফ ডিসেন্ট দিতে পারবেন, ডিসএগ্রি করতে পারবেন, সর্বসম্মত এগ্রিমেন্টে রাষ্ট্রপতি কাউকে মাপ করতে পারবেন, তার একক ক্ষমতা সেখানে থাকছে না। চমৎকার একটি বিষয়। 6 নম্বরে আছে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। অর্থাৎ হাইকোর্ট শুধু ঢাকায় থাকবে এরকম না, হাইকোর্ট বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেবার প্ল্যান আছে, পর্যায়ক্রমিকভাবে এই বিষয়টা ঘটবে। 7 নম্বরে আছে সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন আগে চাইলে দলগুলো তাদের কোরাম হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাশ করে নিতে পারতেন যে কোনো কিছু, যেহেতু আমাদের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট ছিল না, চেকস অ্যান্ড ব্যালেন্সের কোনো ব্যাপার নেই। তো সেই বিষয়ে এইবার যে প্রস্তাব থাকবে, ভেতরে যা আছে, যা আমরা জানি তাতে বোঝা যায় যে সেখানে গণভোটের ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ সংবিধান সংশোধন চাইলেই মেজরিটি হলেই তারা করে ফেলতে পারবেন এরকম না, একটি গণভোট লাগবে, এরকম একটি আলোচনা এর মধ্যে আছে। আচ্ছা, 8 নম্বরে আছে জরুরি অবস্থা জারি। কোন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা যাবে এবং চেকস অ্যান্ড ব্যালেন্সের একটি ব্যবস্থা যাতে এখানে থাকে সেই বিষয়টা সন্নিবেশিত হয়েছে, যা কিনা ভালো আমাদের জন্য। 9 নম্বর আছে প্রধান বিচারপতি নিয়োগ। প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারেও এখানেও কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার থাকবে। অর্থাৎ প্রধানমন্ত্রী চাইলেই তার মন মতো কোনো চাটুকার, কোনো খয়ের খা, কোনো গোলাম, কোনো মোসাহেব কাউকে প্রধান বিচারপতি ঘোষণা করে দিবেন এবং তিনি এসে ABM খায়রুল হকের মতো যা ইচ্ছে তাই করবেন, এটি ঘটবে না। এটি ব্যালেন্সের ব্যবস্থা এখানে থাকবে, আর এটিতে বেশিরভাগ দল একমত হয়েছে। আচ্ছা, 10 নম্বরে আছে ইসি গঠন পদ্ধতি। ইলেকশন কমিশন গঠন পদ্ধতির বিষয়টি 10 নম্বরে আলোচনা করা আছে। আর সেখানে সরকারি দলের প্রতিনিধি থাকবে, বিরোধী পক্ষের প্রতিনিধি থাকবে, জুডিশিয়ারি থেকেও প্রতিনিধি থাকবে। এই 3 পক্ষের প্রতিনিধিদের মেজরিটি যখন এগ্রি করবে কোনো বিষয়ে, তখন সেইভাবে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ নিয়োগ পাবেন। একক কোনো সিদ্ধান্ত এখানে কাজ করতে পারবে না। 11 নম্বরে আছে পুলিশ বাহিনীর পেশাদারত্ব, দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন। আর এইটি আমরা দীর্ঘদিন ধরে চেয়ে এসেছি, অন্যান্য সরকারের আমলে আলোচিত হয়েছে বিষয়টি, কিন্তু কাজ হয়নি। এইবার যদি হয় তো এইটি থাকছে 12টি ঐকমত্যের মধ্যে একটি। 12 নম্বর এবং শেষটি প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। এখানে যে সিদ্ধান্তটি হবে সেটি হবে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা থাকতে পারবেন না।
তবে সংসদীয় নেতা থাকতে পারবেন, প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সংসদ নেতা থাকতে পারবেন, বাট দলীয় নেতা থাকতে অর্থাৎ দলীয় প্রধান থাকতে পারবেন না। আচ্ছা, এখানে 3/4 দল একমত হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। যতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, 3/4, 4 ভাগের 3 ভাগ রাজি হয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বাট এখানে বিএনপি আরো দু একটি দল আছে, তারা নোট অফ ডিসেন্ট দিবে মনে হচ্ছে, তারা এটিকে মেনে নিতে চাচ্ছে না সেভাবে। বিএনপি চাচ্ছে আসলে 3টি পদে একজন ব্যক্তি থাকুক, 3টি পদে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হন, একজন ব্যক্তি সংসদ নেতা হন এবং একজন ব্যক্তি দলীয় প্রধান হন। বিএনপি এটি চাচ্ছে, তারা বলেছে খোলামেলা যে তারা চাচ্ছে অবারিত ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকুচিত করতে তারা রাজি নয়। তারা একচ্ছত্র আধিপত্য চাচ্ছে, ব্রুট মেজরিটি চাচ্ছে সব ব্যাপারে, অর্থাৎ একটি শক্তিশালী সরকার হয়ে উঠতে চাইছে, যেই সরকার আস্তে আস্তে মনস্টার হয়ে ওঠে। এরকম একটি আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। তো মোটা দাগে এই 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে। আর যে 8টি বিষয়ে ঐকমত্য হয়নি, দ্বিমত হয়েছে, সেটি নিয়ে আমি আলাদা এপিসোড করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।